শরীফুল্লাহ খান আবার ফিরে এসেছি। আমরা এখন নতুন টপিকে যাব। এটা সবার জন্য বেশ একটা ইন্টারেস্টিং টপিক। এটার কন্টেন্ট অনেক বেশি, হয়তো সময় লাগবে, কিন্তু সবাই এটা বেশ পছন্দ করে এবং নর্মালি এটা খুব ইউজফুল একটা জিনিস প্রফেশনালদের জন্য, যারা স্পেশালি একটু উপরের ধাপে পৌঁছে গেছেন তাদের জন্য। অনেকটা বাংলাদেশের ব্যাপারে যেটা হয় যে আমরা অত সফিস্টিকেটেড অ্যানালিসিস করি না যদি ছোট বিজনেস হয়, কিন্তু বড় বিজনেসের ক্ষেত্রে এবং যারা ব্যাংক থেকে ধরেন লোন অ্যাপ্রুভ করার কথা ভাবেন তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো বোঝা একান্তই প্রয়োজন। আমরা প্রথমে বলে থাকি যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজটা কি। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের প্রধান কাজটা হচ্ছে যারা ওনার তাদের জন্য সম্পদ তৈরি করা, সম্পদ ম্যাক্সিমাইজ করা। এখন সম্পদ ম্যাক্সিমাইজ কীভাবে করা যায়? ফাংশন তো অল্প কয়েকটা আছে, কিন্তু অন্য সব ফাংশনে আপনি এফিসিয়েন্সি আনলেও এফিসিয়েন্সিতে এক সময় আপনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবেন, তারপরে খুব একটা বেনিফিট পাবেন না। বেনিফিট সবচেয়ে বেশি আসবে এই রকম ইনভেস্টমেন্টের প্রপোজাল থেকে যে ইনভেস্টমেন্টটা খুব লাভজনক হবে। আমরা ফাইন্যান্সে লাভজনক যখন বলি তখন সবাই মনে করেন যে এটা রেট অফ রিটার্ন, কোনো একটা মাত্রার কোনো একটা মাপের রেট অফ রিটার্ন। কিন্তু আমরা একটু দেখতেছি যে কতখানি নতুন সম্পদ হলো। ফলে একটু কনসেপ্টটা একটু সহজ করে বোঝানোর চেষ্টা করব, তারপরে আমরা বিভিন্ন মাত্রা মেট্রিক্সগুলো বের করার চেষ্টা করব, ডিসকাস করব, যার উপরে আমাদের ডিসিশন হয়। যে কোনো একটা বিজনেস যখন লং টার্মে ইনভেস্টমেন্টের ডিসিশন নেয়, তার গোল হচ্ছে যখন এই সিলেকশনটা হবে তখন এটা অবশ্যই যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয় আজকের টাকায় তার থেকে বেশি আসতে হবে, তাহলেই নতুন ওয়েলথ ক্রিয়েটেড হবে। তো এইখানে আমরা যে কাজটা করব, প্রথমে যে ওই ক্রাইটেরিয়াগুলো আমরা দেখব, তবে কতগুলো অ্যাসাম্পশন তার আগে দরকার। অ্যাসাম্পশনের আগে পুরো ক্যাপিটাল বাজেটিং জিনিসটা, লং টার্ম ইনভেস্টমেন্ট করার তিনটে মেজর পার্ট আছে। একটা হচ্ছে প্রজেক্টে ইনভেস্ট করলে বছরে বছরে যে টাকাটা আসছে, বিক্রি করবেন বা সার্ভিসের ফি পাবেন, যেটাই হোক, সেই টাকাটা কত করে আসছে। আপনার প্রজেক্ট যদি 7 বছর হয়, 8 বছর ধরে টিকে থাকে, তাহলে প্রত্যেক বছর আপনি হয়তো কিছু টাকা পাবেন, যে টাকাটা খরচ সব দেওয়ার পরে অতিরিক্ত ফ্রি ক্যাশ ফ্লো কী পরিমাণ আসছে। এটা সময় লাগে, এটা কোনো কোনো ক্ষেত্রে 1 বছরও লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 6 মাস লাগতে পারে, 2 মাস লাগতে পারে, কিন্তু সব ইনফরমেশন যখন একবার চলে আসে তখন ডিসিশন নিতে খুব একটা সময় লাগে না। এইখানে আরও একটা জিনিস, যে এখানে আপনার হাতটা, আপনার ব্রেনটার দরকার হবে। অন্য অনেক কিছু হয়তো কম্পিউটারই করে দেবে, কিন্তু এইখানে আপনার জাজমেন্টটা, আপনার অ্যানালিসিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমরা পরে করব। দ্বিতীয় জিনিস হচ্ছে যে ডিসকাউন্ট রেট কত হবে। এটা ঠিক আগের ভিডিও সেটগুলোতে আমরা বলেছি কস্ট অফ ক্যাপিটাল কিভাবে নির্ধারিত হয়। আপনি যে ইনভেস্ট করবেন 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 50 কোটি টাকা, এই 50 কোটি টাকার উপরে আপনি কি রিটার্নটা ইমপ্লাই করছেন, কি রিটার্নের একটা ধারণা দিচ্ছেন, সেটা আমরা বের করব। তো এটা বছরে একবার নর্মালি করব। সিএফও হিসাবে, অ্যাকাউন্টিং অফিসার হিসাবে আপনি হয়তো একটু অন্যরকম করতে পারেন। বাইরের লোক আপনার ভিতরে সব ইনফরমেশন জানবে না, কিন্তু আপনাকে মেসেজ একটা পাঠাতে হবে যে আপনার কোম্পানির, আপনার ইনভেস্টমেন্টের উপরে এই পরিমাণ রিটার্ন আসে। এই চ্যাপ্টারটা যেটা হবে যে কতগুলো ডিসিশন রুল, কোন নাম্বারগুলো দেখে আমি ডিসিশন নেব যে হ্যাঁ
এই প্রজেক্টটা লাভজনক। এখন ফাইন্যান্সে তো এক্স্যাক্টলি লাভজনক আমরা বলি না, যে এটা ওয়েলথ ক্রিয়েটিং কিনা, এটা নতুন সম্পদ তৈরি করছে কিনা, আপনার সম্পদের সমৃদ্ধি আসছে কিনা, সেইগুলো কি কি নাম্বার দেখলে আমরা বুঝতে পারবো। তা আমরা সবগুলো করব না, অনেক রকমের অ্যানালিসিস হতে পারে। আমরা এই কটা জিনিস নিয়ে ডিসকাস করব। একটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ডের একটা ভেরিয়েশন হচ্ছে টাইম ভ্যালু অ্যাডজাস্টেড পে ব্যাক পিরিয়ড। এক একজন এক এক রকম টার্ম ইউজ করতে পারেন। ইঞ্জিনিয়াররা অনেক সময় পে ব্যাক পিরিয়ড ইউজ না করে এটাকে ব্রেক ইভেন টাইম বলেন। সব ব্যবসায়ী নর্মালি বলে যে আমি এত ইনভেস্ট করলে আমার টাকাটা তুলে নিতে কতদিন লাগবে। এই তুলে নিতে কতদিন লাগবে সেইটাই আসলে পে ব্যাক পিরিয়ড। আর টাইম ভ্যালু অ্যাডজাস্টেড পে ব্যাক পিরিয়ড অনেকে এটাকে ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড বলে থাকেন। আমরা দেখব ইন্টারনাল রেট অফ রিটার্ন। আপনার বস কিন্তু এটা সবসময় জানতে চাইবেন। আমাদের এটা সাপ্লাই দিতে পারতে হবে, তবে এটার কিছু দুর্বলতা আছে, সেটা আমরা ডিসকাস করব। ইন্টারনাল রেট অফ রিটার্নের কিছু মডিফিকেশন করা যায় কতগুলো দুর্বলতা এড়ানোর জন্য বা অ্যাভয়েড করার জন্য, দুর্বলতা থেকে মুক্ত হওয়ার জন্য। সেটাকে আমরা মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন MIRR বলি। নেট প্রেজেন্ট ভ্যালুটাই হচ্ছে সবচেয়ে প্রধান ডিসিশন ক্রাইটেরিয়া। এই নাম্বারটার সাথে আপনার সম্পূর্ণ ওয়েলথ ক্রিয়েশন জড়িত। নেট প্রেজেন্ট ভ্যালুটা পজিটিভ হওয়া উচিত নর্মালি, এবং যদি পজিটিভ যত বড় হবে তত বেশি এক্স্যাক্টলি সেই পরিমাণ ওয়েলথ তৈরি হচ্ছে। এইটাই আপনার অ্যানালিসিসের ফাইনাল মোস্ট ক্রিটিক্যাল মেজার। আরেকটা মেথড আছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা প্রেজেন্ট ভ্যালু ইন্ডেক্স বলা হয়। আমি এটা খুব একটা ডিসকাস করি না, একটু টাচ করব। এখন কতগুলো অ্যাসাম্পশনে প্রথমে শুরু করি। কেমন অ্যাসাম্পশনগুলো হচ্ছে যে আমি যখন দুটো প্রজেক্ট কম্পেয়ার করব তখন দুটো রিস্ক কিন্তু সমান হতে হবে। আমি একটা খুব হাই রিস্ক আর খুব একটা লো রিস্ক প্রজেক্ট একসাথে কম্পেয়ার করব না। যে প্রজেক্টের লাইফ আপনার বেশ লম্বা, 5 বছর, 6 বছর, 7 বছর, আমাদের একটা অ্যাসাম্পশন করতে হবে যে প্রত্যেক বছর আপনি এখন যে ডিসকাউন্ট রেটটা ইউজ করবেন সেটা সব সময় একই থাকবে প্রজেক্ট লাইফ টাইমের মধ্যে। দুটো প্রজেক্টের লাইফ সমান থাকতে হবে, কারণ আপনি দুটোকেই সমান চান্স দিতে হবে টু প্রুভ ইটস ভ্যালু। আপনি একটা 4 বছরের প্রজেক্টের সাথে 7 বছরের প্রজেক্ট কম্পেয়ার করবেন না। 7 বছরের প্রজেক্ট 7টা বছর পাচ্ছে ক্যাশ ফ্লো জেনারেট করার জন্য, তো 7 বছর জেনারেট করার সম্ভাবনা তো অবশ্যই 4 বছর থেকে বেশি। তাহলে আপনি 4 বছর প্রজেক্টের প্রতি অবহেলা করছেন, বা আপনার বায়াসটা হয়ে যাচ্ছে লঙ্গার প্রজেক্টের জন্য। তো সেটা অ্যাডজাস্ট করার অন্য পথ আছে। আমরা আপাতত যখন কম্পেয়ার করবো দুটো প্রজেক্ট, তখন আমরা ধরে নেব দুটো প্রজেক্টই সমান লেন্থ অফ লাইফ। আমি একটা খুব ছোট প্রজেক্টের সাথে বড় প্রজেক্ট কম্পেয়ার করব না, তার কারণগুলো পরে ডিসকাস করব। আর সবচেয়ে বড় একটা জিনিস এটা আসে এই অ্যাসাম্পশন থেকে যে আমরা কর্পোরেট ফাইন্যান্স নিয়ে কথা বলছি। কর্পোরেট ফাইন্যান্সের ক্যাপিটালটা ক্যাপিটাল মার্কেট সাপ্লাই দেয়, আর ম্যানেজমেন্ট বিজনেস অপারেশন করে। ওনাররা কিন্তু আলাদা। এখন যখন আপনি একজন সাকসেসফুল ম্যানেজার, আপনি যে কোনো প্রজেক্টের ইনভেস্টমেন্ট বাজার থেকে তুলতে পারবেন। এটা ছোট প্রজেক্ট হোক, বড় প্রজেক্ট হোক,
আপনি তো একটা মেসেজ দিয়ে রেখেছেন যদি কস্ট অফ ক্যাপিটাল 20% হয়, যে কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনি অন্তত 20% রিটার্ন ডেলিভারি দিতে পারবেন। অধিকাংশ ইনভেস্টাররা যদি 20% রিটার্ন ডেলিভারিতে ইন্টারেস্টেড হন, তাহলে তারা টাকা দিতেও দ্বিধা করবেন না। ফলে আপনি যত টাকা প্রয়োজন তত টাকাই আপনি পাবেন, এটা নিয়ে আপনার চিন্তার কারণ নেই। সেটা হচ্ছে ফাইন্যান্সিং। আমরা শুধু দেখব যে এই ইনভেস্টমেন্টটা যদি করা হয় যে যত টাকাই লাগুক সেটার থেকে রিটার্নটা পজিটিভ হচ্ছে কিনা, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন। সেটা আর টাকা তোলাটা এটা দুটো সেপারেট ইস্যু। এই অ্যাসাম্পশনগুলো তো সবসময় বাস্তব নাও হতে পারে। যদি বাস্তব না হয় খুব একটা অসুবিধা নেই, আমরা কিন্তু সেটা অ্যাসাম্পশনগুলো রিল্যাক্স করে কীভাবে ডিসিশন নিতে হয় সেই ডিসকাশনে যাব। এখন পেব্যাক পিরিয়ড করার আগে আর একটা কথা যেটা বলতে চাচ্ছি, যে যখন আমরা প্রজেক্ট ইভ্যালুয়েশন করছি সব সময় প্রজেক্টের টাইপ সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। এখন আমি দু ধরনের প্রজেক্ট নিয়ে এখন কথা বলছি। একটা হচ্ছে যে নর্মাল প্রজেক্ট। নর্মাল প্রজেক্টে প্রথমে ইনভেস্টমেন্ট হয় আর তারপরে রিটার্ন আসা শুরু করে। এই প্রথমটা আউটফ্লো, তারপরে ইনফ্লো। এই যে ক্যাশ ফ্লোর সাইন প্রথমে নেগেটিভ পরে পজিটিভ, এই জিনিসটা যদি একবার হয়, এক্স্যাক্টলি একবার হয়, তাহলে এটাকে আমরা বলি নর্মাল প্রজেক্ট। আর যদি এক্স্যাক্টলি একবার নয়, যদি শূন্য হয়, কোনো চেঞ্জ নেই, সবই পজিটিভ বা সবই নেগেটিভ, অথবা একাধিকবার নেগেটিভ ক্যাশ ফ্লো যদি থাকে, একাধিকবার মানে সাইনটা চেঞ্জ হতে হবে মোর দ্যান ওয়ান্স, তখন সেটাকে বলবো নন নর্মাল প্রজেক্ট। আর একটা ক্লাসিফিকেশন এখন করা দরকার, সেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। তার মানে আপনি প্রত্যেকটা প্রজেক্ট আলাদা আলাদাভাবে অ্যানালিসিস করে আলাদাভাবে ডিসিশন নেবেন, এটার সাথে অন্য কোনো প্রজেক্টের সম্পর্ক নেই, ইন্ডিপেন্ডেন্ট। আর মিউচুয়ালি এক্সক্লুসিভ সিচুয়েশন হচ্ছে যে আপনার টাইম লিমিট আছে, আপনার স্পেস লিমিট আছে, আপনি দুটোর মধ্যে কেবলমাত্র একটা করতে পারেন ওই সময় ওই জায়গায়। এটাকে আমরা বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ। এটা সিম্পলি এরকম হতে পারে যে আপনি একটা ইনভেস্টমেন্ট করবেন যেখানে মেশিনারি লাগবে, আপনার দুটো চয়েস, দুটো অ্যানালিসিস দেওয়া হয়েছে, একটা ফ্রম সাউথ কোরিয়ান ইকুইপমেন্ট মেশিনারি আর একটা চাইনিজ ইকুইপমেন্ট মেশিনারি। তাহলে আপনি কোনটা দিয়ে ইনভেস্টমেন্ট করবেন? এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ সিচুয়েশন। তো এখন আসেন আমরা পেব্যাক পিরিয়ডটা কিভাবে বের করি এবং কিভাবে এটাকে ইউজ করি, কেমন? তো আমি এখন একটু এক্সেলে যাব। এক্সেলে যে পেব্যাক পিরিয়ডটা কিভাবে বের করি, মনে রাখবেন এটা হচ্ছে যে কতদিনে টাকা তুলে আনছে। এটা মোটামুটি দেখলেও বোঝা যায়, কিন্তু কম্পেয়ার করার জন্য আমরা একটা এক্সাক্ট ফিগার চাবো। হয়তো আমরা র্যাঙ্ক করতে চাই, এই বছরে আমাদের 5টা প্রজেক্ট আছে, 6টা প্রজেক্ট আছে, তাহলে কোনটা বেস্ট, কোনটা তার থেকে কম, এইভাবে কেমন? তো আসলে একটু এক্সেলে যাই। তাহলে আমাদের এক্সেলে এটার নাম দেই ধরেন ক্যাপিটাল বাজেটিং, ক্যাপ বাজেট ডিজি। অলরাইট, ঠিক আছে। আমরা প্রথমে বের করব ব্রেক ইভেন, কি বলছি, পেব্যাক পিরিয়ড। তো একটা নর্মাল প্রজেক্টে ধরেন যে একটা 6 বছরের প্রজেক্ট আছে, আর আপনি কাউকে দিয়ে বা নিজে প্রত্যেক বছরে কত ক্যাশ ফ্লো আসবে, দ্যাট ইজ আফটার পেইং অল পেমেন্টস অব্লিগেশন মিট করার পরে এক্সট্রা টাকা কত থাকছে সেই হিসাবটা। তো 6 বছরের একটা প্রজেক্ট যদি করি, এখন মনে করেন যে এটা 2024,
আমরা ইনভেস্ট করব 2024-এ, আর এই প্রজেক্টের লাইফটা হচ্ছে ধরেন 2030 পর্যন্ত টিকবে। আমরা এটা এভাবে লিখতে পারতাম যে এটা 0, এটা 1, এটা 2, 3, 4, 5, 6, কেমন? এটার ইনভেস্টমেন্ট ধরেন 2,30,000, নেগেটিভ নাম্বার লাগবে। আমি এখানে একটু কমা পছন্দ করি বলে কমা দেব, আপাতত আপনার ডেসিমাল দরকার নেই, এইরকম করে করি, কেমন? তো প্রথম বছর নর্মালি প্রথম বছর কিছু ভুল ত্রুটি হয় বা কিছু সমস্যা দেখা দেয়, আমরা শিখতে থাকি। প্রথম বছরের ক্যাশ ফ্লোটা ধরেন একটু কম হয়েছে, 50,000। তারপরের বছরে আমরা মোটামুটি ভালো জায়গায় পৌঁছে গেছি, ধরেন 1,20,000। তারপরে হয়তো যে কারণেই হোক মোটামুটি একটা নির্দিষ্ট হারে আপনার টাকা রেভিনিউ মাইনাস কস্ট বাড়ছে, ধরেন যে এইরকম ভাবে বাড়লো। তাহলে আপনি যে প্রথম 2,30,000 টাকা ইনভেস্ট করলেন সেটা ফিরে আসতে কত দিন লেগেছে? এখানে এখনো ফেরেনি, তাহলে এক বছরের বেশি লাগবে। এখানেও পুরো টাকা ফেরেনি, তাহলে 2 বছরের বেশি লাগবে। এইটা হচ্ছে আমাদের যে বছর আমরা সবটা টাকা পাবো। এখন আমরা পেব্যাক পিরিয়ড করতে গেলে যে কাজটা করি, এখানে ইয়ারগুলোর নাম্বার আমি এটা বাদ দিয়ে জাস্ট জেনারিক নাম্বার দিই, এখানে কপি করলাম। শুধু আমরা এখন এটা জাস্ট 0, 1 এইভাবে দিয়ে যাই। এখন পেব্যাক পিরিয়ড করতে গেলে আমি যেটা করি, প্রথমে যেটা বের করি সেটা হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, তো এটা করতে গেলে প্রথমে আমি জাস্ট এই নাম্বারটা এখানে কপি করব, তারপরে আমি এই নাম্বারের সাথে প্রথম বছরের ক্যাশ ফ্লো যোগ করব। এই নাম্বারটা আমাকে বলছে যে এখনো 1,80,000 টাকা তুলতে বাকি আছে। এটা বলছে যে দ্বিতীয় বছরে এখনো 60,000 টাকা তুলতে বাকি আছে। এখানে নাম্বারটা পজিটিভ হওয়ার মানে আমার কিন্তু টাকা উঠে গেছে। যদি এটা উঠে যেয়ে থাকে তাহলে এইটাকে আমি বলবো একটু হাইলাইট করি একটা ডিফারেন্ট কালারে, যে এটা হচ্ছে আমার পেব্যাক পিরিয়ড, কেমন? আচ্ছা, আমি কিউমুলেটিভের চমৎকার একটা বানান দিয়েছি, এটা একটু ঠিক করে নিই, কিউমুলেটিভ। আর এইটা হচ্ছে আমার পেব্যাক ইয়ার। তো আইডেন্টিফাই যদি করি এটা দিয়ে, এইটা হচ্ছে আমার পেব্যাক ইয়ার। এখন আমার ক্যালকুলেশনটা কিরকম হবে ফর পেব্যাক পিরিয়ড। ফর্মুলাটা একটু লিখি এখানে, পেব্যাক পিরিয়ড এটা হচ্ছে প্রথমে পেব্যাক ইয়ার -1, যাতে মনে থাকে আমাদের, এখানে একটু লিখে রাখি পেব্যাক ইয়ারটা। তার থেকে 1 বিয়োগ দিতে হবে, তার মানে 2 বছরের বেশি লাগবে, কিন্তু তৃতীয় বছর পুরো লাগছে না। ফর্মুলায় যাই, তাহলে তারপরে যেটা আমরা লিখব সেটা হচ্ছে অ্যাবসোলুট লাস্ট নেগেটিভ ক্যাশ ফ্লো। এটাকে আমার ভাগ দিতে হবে অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো ইন পেব্যাক ইয়ার। এইটা হচ্ছে আমার ইকুয়েশনে এখন যদি আমি নাম্বার প্লাগ করি,
আমি এখন পেব্যাক পিরিয়ড এভাবে যদি লিখি তাহলে আমার আসছে পিবি পেব্যাক ইয়ার হচ্ছে 3 -1 প্লাস অ্যাবসোলুট ভ্যালু নেগেটিভ নাম্বারের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো কলামে সেটা হচ্ছে 60,000। আপনি এটাকে ভাগ দেবেন ক্যাশ ফ্লো ইন দি পেব্যাক ইয়ার 125 দিয়ে। এই ক্যালকুলেশনটা যদি আপনি এখন কমপ্লিট করেন তাহলে আপনি একটা নাম্বার পাবেন। সেটা যদি আমি এখানে লিখি নাম্বার কিন্তু চলে এসছে 2.48। আপনার স্টেটমেন্টটা হবে যে এই ইনভেস্টমেন্টে আমি যদি 2,30,000 টাকা ইনভেস্ট করি তাহলে 2.48 ইয়ার্সে আমার টাকাটা চলে আসবে। অরিজিনাল ইনভেস্টমেন্ট 2,30,000 টাকা আমি ফিরে পাবো। তো এইটা যত কম হয় তত ভালো, এটা যত বেশি হয় তত খারাপ বা তত বেশি সময় লাগবে, আমার ইন্টারেস্টটা কমে যাবে। নর্মালি প্রত্যেক বিজনেস ফার্ম একটা আগে পলিসি করে রাখে। পলিসিটা হচ্ছে এরকম যে যদি আমাদের অরিজিনাল ক্যাপিটাল তুলতে 5 বছরের বেশি লাগে বা 6 বছরের বেশি লাগে তাহলে আমরা এই প্রজেক্টে ইন্টারেস্টেড হব না। প্রজেক্টকে ফুলি কনসিডার করতে গেলে আমার পেব্যাক পিরিয়ড যেটা হবে সেটা কোম্পানির পলিসি, নির্ধারিত পলিসি থেকে কম হতে হবে। তাহলে একটা জিনিস যেটা হচ্ছে যে এটা কিন্তু কখনো আপনাকে ফাইনাল ডিসিশন দেবে না। পেব্যাক পিরিয়ডের ভিত্তিতে আপনি কখনো এই ডিসিশনটা নেবেন না যে হ্যাঁ আমি এটা ইনভেস্ট করব। এটা একটা স্ক্রিনিং প্রসেস বা ফিল্টারিং প্রসেস। প্রথমে আমরা একটু দেখছি যে কোম্পানির পলিসি কতদিনে টাকা তুলতে হবে। পলিসি ম্যাক্সিমাম যেটা এস্টাবলিশ করা আছে এই পার্টিকুলার প্রজেক্টে তার আগে আমি টাকাটা তুলতে পারছি কিনা বা তার সমান সময়ে আমি তুলতে পারছি কিনা। এর বেশি যদি হয় তাহলে এখানেই ডিসকার্ডেড, এটা নিয়ে আমরা ফার্দার ডিসকাশন করব না, অ্যানালিসিস করব না। আর কোম্পানির পলিসি যদি 5 বছর হয় আমরা 2.48% পেয়ে থাকি তাহলে আমরা এটা নিয়ে আরো অ্যানালিসিস করব, দেখব যে এটার ভ্যালু আছে কিনা। এখন পেব্যাক পিরিয়ডের ব্যাপারে এটা দুটো উইকনেস আছে যেটা নিয়ে একটু ডিসকাস করা দরকার। তো আমি এখানে একটু লিখি উইকনেস অফ পেব্যাক পিরিয়ড। একটা হচ্ছে যে আমরা এই যে এখানে বললাম 2.48 ইয়ার, আমরা যদি এই সিচুয়েশনটা পেতাম, আমরা এই পার্টিকুলার প্রজেক্টের সাথে কম্পেয়ার করি এইরকম একটা প্রজেক্ট যেটার লাইফ ধরেন 2.48, কেমন? তাহলে এখানে যদি 60,000 টাকা হতো তাহলেও কিন্তু আমার পেব্যাক পিরিয়ড 2.48 ছিল। পেব্যাক পিরিয়ড এখানেও 2.48। আপনি যদি এই ইকুয়েশন ইউজ করেন তাহলে আপনি ওই একই ফিগার পাবেন, কেমন? তাহলে এই 60,000 টাকা এখানে যদি শেষ হয়ে থাকে, যে জিনিসটা আর কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই 2,30,000 টাকার মধ্যে যে এই টাকাগুলো আছে, আপনি পুরো 2,30,000 টাকা ফেরত পেলেন, এটা পান। আরও তো ক্যাশ ফ্লো আছে, কিন্তু এখানেই আপনি পুরোটা পাচ্ছেন। আপনি যদি অন্যগুলো ইগনোর করতে পারেন। কিন্তু এটা একটু এখানে নিয়ে যাই, আমরা যদি একটু চিন্তা করি যে কম্পেয়ার আছে, এটা আমি বরং নতুন একটা জায়গায় নিয়ে যাই। এই প্রজেক্টটা যেটা আছে
নিয়ে পেস্ট করি। আমরা এখানেই থেমে বলছি যে পেব্যাক পিরিয়ড হচ্ছে 2.48। এই নাম্বারগুলো আমরা একেবারে ইউজ করছি না, কিন্তু আমার যদি এরকম একটা প্রজেক্ট থাকে, আর এই নাম্বারগুলো ধরেন এখানে আছে 200,000, 300,000, 400,000। এখন এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখেন। এটার পেব্যাক 248 পেব্যাক পিরিয়ড, এটা 2.48 ইয়ার্স, এটাও 2.48 ইয়ার্স। কিন্তু আমরা জাস্ট চোখে দেখে কম্পেয়ার করে বুঝতে পারছি না যে এটা থেকে অনেক ভালো। পেব্যাক পিরিয়ডে কিন্তু সেই স্টেটমেন্টটা দেবে না, এটা পরে যতগুলো ফ্লো আছে সব ইগনোর করে যাবে। কিন্তু প্রথম দিকেই তো প্রবলেম, তারপরে বরং নিশ্চয়তা অনেক বেশি। তাহলে একটা ফ্ল যেটা, সেটা হচ্ছে যে পেব্যাক পিরিয়ডের পরে টাকাগুলোর ভ্যালু আমরা অ্যানালিসিসে আনি না, যদিও সেই ফ্লোগুলো আপনার র্যাঙ্কিংয়ে এফেক্ট করে। এটা ডেফিনেটলি এটা বেটার র্যাঙ্ক দেন দিস ওয়ান। এটা হচ্ছে একটা ইস্যু। আর একটা ইস্যু যখন এইখানে দেখছিলাম, সেইখানে কিন্তু আমি বলছি যে এই যে 230 টাকার মধ্যে এই যে তিনটা পার্ট হলে 230 হয়ে যায়, আমরা কিন্তু ধরে নিচ্ছি যে এই 50,000 আর এখানে 230-এর মধ্যে যে 50,000 আছে সেটা সমান। কিন্তু আমরা জানি ফাইন্যান্সে যে টাইম ভ্যালু অফ মানি আছে। আমি যদি 2,30,000 টাকা কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে রাখি, তাহলে এটার উপরে আমি ইন্টারেস্ট পাবো, এটার উপরে ইন্টারেস্ট পাবো, এটার উপরে ইন্টারেস্ট পাবো। 3 বছর পরে আমি এই টাকাটা ফেরত পেলে আমি 2,30,000 টাকা থেকে বেশি পাবো। তাহলে এটা টাইম ভ্যালু অফ মানিটা ইনকর্পোরেট করা নেই এখানে। এটা একটা প্রবলেম যেটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তাহলে আপাতত এখানে এটা নিয়েই থামবো। আমাদের প্রথম ডিসকাশনটা হচ্ছে যে আমরা পেব্যাক পিরিয়ড নিয়ে কথা বলেছি। পেব্যাক পিরিয়ড বলে কতদিনে টাকাটা অরিজিনাল ইনভেস্টমেন্টটা ফেরত আসবে। কোম্পানির একটা পলিসি থাকে, পলিসি 5 বছর বা 6 বছর নর্মালি এরকম। তো যদি পেব্যাক পিরিয়ড আপনার তার থেকে কম হয়, তাহলে আমরা আরও অ্যানালিসিস করব। এটা হয়তো আমরা ইনভেস্ট করতে পারি, না পারি, তবে স্ক্রিনটা বা ফিল্টারটা পাস করেছে। আর যদি স্ক্রিনটা পাস না করে 5 বছরের বেশি লাগে, তাহলে আমরা এখানেই থেমে যাব। এর থেকে বেশি সময়, 5 বছরের বেশি সময় নিলে আমরা এর থেকে আর কোনো সময় অপচয় করব না। এই পার্টিকুলার মেথডে দুটো উইকনেস আছে। একটা হচ্ছে যে টাইম ভ্যালু অফ মানিটা এর মধ্যে নেই, ফলে 2,30,000 টাকা এখানে পেলেও যে কথা, এখানে পেলেও সেই কথা, এখানে পেলেও সেই কথা। কেমন? আমি এরকমও করতে পারতাম যে 2,30,000 টাকা 3rd ইয়ারে আসে, তো এই টাকা ইনভেস্ট করলাম, এই টাকা ফেরত পেলাম, আমার পেব্যাক পিরিয়ড এখন 3 বছর। কিন্তু আসলে তো আমি এই টাকাটা সমান টাকা পেলাম না, কারণ এই দুটো টাকা সমান নয়। এই 30,000 টাকা ব্যাংকে রাখলে 2,30,000 টাকা থেকে বেশি আসে। আর দ্বিতীয়টা হচ্ছে যে এই যে পেব্যাক পিরিয়ড, তার পরের ক্যাশ ফ্লোগুলো আমরা একেবারেই কনসিডার করছি না। ফলে
এখানে আমি 1,30,000 টাকা পাচ্ছি, এখানে 2 লক্ষ টাকা পাচ্ছি, কিন্তু আমি বলতে পারছি না যে এইটা বেটার প্রজেক্ট আমি যদি শুধু পে ব্যাক পিরিয়ডের দিকে তাকাই। পে ব্যাক পিরিয়ড কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে, বস ডেফিনেটলি এটা জানতে চাইবেন এবং আপনারা ক্যালকুলেশন করে দেখাবেন। সো থ্যাংক ইউ। এরপরে আমরা আসবো এই ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড এবং অন্যান্য ক্রাইটেরিয়াতে, কেমন? সো থ্যাংক ইউ ভেরি মাচ।